প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শন বা লজিকের পৃষ্ঠা নম্বর এসি 262 থেকে 264 সমস্ত ডেসক্রিপটিভ প্রশ্নের অর্থাৎ ডিকিউ বা লজিকের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 3-এর এ, বচন কাকে বলে? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। অ্যান্সার: যা সত্য বা মিথ্যা হয় তাই বচন। যেমন সক্রেটিস হন দার্শনিক হলো একটি বচন। বচন ও বাক্যে পার্থক্য: 1 নম্বর, বচন সত্য বা মিথ্যা হয়, কিন্তু সব বাক্য সত্য বা মিথ্যা হয় না। যেমন প্রশ্নবোধক বাক্য সত্য বা মিথ্যা নয়। পার্থক্য 2, বচনের 4টি অংশ থাকে, যথা পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য এবং বিধেয় পদ, কিন্তু বাক্যের 4টি অংশ নাও থাকতে পারে। পার্থক্য 3, বচনের হওয়া ক্রিয়াপদটি সর্বদা বর্তমান কালের হয়, কিন্তু বাক্যের যে কোনো কালের হতে পারে। পার্থক্য 4, সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। সব বচনের মধ্যে বাক্যের ধর্ম থাকে, কিন্তু সব বাক্যের মধ্যে বচনের ধর্ম থাকে না। পার্থক্য 5, বাক্য 5 প্রকার হতে পারে: বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আদেশসূচক, বিস্ময়সূচক এবং ইচ্ছা প্রকাশক, কিন্তু শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যই বচন হয়। পার্থক্য 6, বাক্য একটি শব্দ নিয়ে বা একাধিক শব্দ নিয়ে তৈরি হতে পারে, কিন্তু বচন কমপক্ষে 3টি শব্দ নিয়ে গঠিত হয়। যেমন সক্রেটিস হন দার্শনিক। পার্থক্য 7, প্রত্যেকটি বচনে গুণ ও পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ করতে হয়, কিন্তু বাক্যে উল্লেখ না করলেও চলে। পার্থক্য 8, বাক্যের ব্যাপ্তি বচনের থেকে অনেক বেশি, কিন্তু বচনের ব্যাপ্তি বাক্যের থেকে কম। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ: গুণ ও পরিমাণের যুগ্ম ভিত্তিতে নিরপেক্ষ বচনকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, সামান্য সদর্থক বা এই বচন, সামান্য নগর্থক বা ই বচন, বিশেষ সদর্থক বা আই বচন এবং বিশেষ নগর্থক বা ও বচন। 1-এর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং কোন কোন পদ বাক্য উল্লেখ করো। 1 নম্বর, কেউই কাইতি করতে পারেনি, এর বাচনিক রূপ হবে ই বচন। কোনো মানুষ নয় এমন যারা কাইতি করতে পেরেছে, বাক্য উদ্দেশ্য এবং বিধেয় পদ। 2 নম্বর, সাদা বাঘ আছে, এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো কোনো বাঘ হয় সাদা, বাপ্য এখানে কোনো পদ বাপ্য নয়। 3 নম্বর, মানুষ মাত্রই পরিশ্রমী নয়, বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, বাপ্য বিধেয় পদ। 4 নম্বর, শুধুমাত্র সাধুরাই সৎ, এর যুক্তিবিদ্যা সম্মত রূপ হবে এই বচন। সকল সৎ ব্যক্তি হয় সাধু, বাপ্য উদ্দেশ্য পদ। প্রশ্ন 3-এর বি, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মাবলী লেখো। এ, ই, আই এবং ও বচনের বিবর্তনের দৃষ্টান্ত দাও। অ্যান্সার: যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করা হয় এবং গুণের পরিবর্তন করা হয়, তাকে বিবর্তন বলে। বিবর্তনের নিয়ম: 1 নম্বর, যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 2 নম্বর, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। 3 নম্বর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। 4 নম্বর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। প্রশ্নের শেষাংশ: এ, ই, আই এবং ও বচনের বিবর্তনের দৃষ্টান্ত। প্রথমে এ বচনের বিবর্তন ই বচন। উদাহরণ: সকল কবি হয় কল্পনা বিলাসী, বিবর্তনীয়, অতএব কোনো কবি নয় অকল্পনা বিলাসী, বিবর্তিত। ব্যাখ্যা: এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কবি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ এখানে কল্পনা বিলাসী, এর বিরুদ্ধ পদ অকল্পনা বিলাসী সিদ্ধান্তে বিধেয় হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণও ভিন্ন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক হয়
সিদ্ধান্তটি নগর্থক হয়েছে। আবার যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয় সামান্য হওয়ায় এদের পরিমাণ এক হয়েছে। সুতরাং বিবর্তনের 4টি নিয়মকেই এক্ষেত্রে যথাযথ অনুসরণ করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই সিদ্ধান্ত করা যায় যে এ বচনের বিবর্তন ফলে সিদ্ধান্ত ই পাওয়া যায়। ই বচনের বিবর্তন এ বচন, যেমন কোনো ছাত্র নয় শিক্ষক বিবর্তনীয়, অতএব সকল ছাত্র হয় অশিক্ষক। ব্যাখ্যা: এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ অশিক্ষক সিদ্ধান্তে বিধেয় হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণও ভিন্ন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্যটি নগর্থক হওয়ায় সিদ্ধান্তটি সদর্থক হয়েছে। আবার যুক্তিবাক্য সামান্য হওয়ায় সিদ্ধান্তটি সামান্য হয়েছে। সুতরাং বিবর্তনের 4টি নিয়মকেই এক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। ফলে নিশ্চিতভাবে সিদ্ধান্ত করা যায় যে ই বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্ত এ পাওয়া যায়। আই বচনের বিবর্তন ও বচন। উদাহরণ: কোনো কোনো মানুষ হয় উদার বিবর্তনীয়, অতএব কোনো কোনো মানুষ নয় অউদার বিবর্তিত। ব্যাখ্যা: এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্যটি সদর্থক হওয়ায় সিদ্ধান্তটি নগর্থক হয়েছে। আবার যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয়ে বিশেষ হওয়ায় এদের পরিমাণ এক আছে। সুতরাং বিবর্তনের 4টি নিয়মকেই এক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। ফলে নিশ্চিতভাবে সিদ্ধান্ত করা যায় যে আই বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্ত ও পাওয়া যায়। ও বচনের বিবর্তন আই বচন। উদাহরণ: কোনো কোনো মানুষ নয় সৎ বিবর্তনীয়, অতএব কোনো কোনো মানুষ হয় অসৎ বিবর্তিত। ব্যাখ্যা: এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়েছে। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণও ভিন্ন হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্যটি নগর্থক হওয়ায় সিদ্ধান্তটি সদর্থক হয়েছে। আবার যুক্তিবাক্য বিশেষ হওয়ায় সিদ্ধান্তটিও বিশেষ হয়েছে। সুতরাং বিবর্তনের 4টি নিয়মকেই এক্ষেত্রে যথাযথভাবে মেনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাজেই ও বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্ত আই বচন পাওয়া যায়। অথবা আবর্তন করো 1 নম্বর, কেবলমাত্র ছাত্রীরাই কন্যাশ্রীর আবেদন করতে পারে। অ্যান্সার: এর বাচনিক রূপ হবে এ বচন। সকল ব্যক্তি যারা কন্যাশ্রীর আবেদন করতে পারে হয় ছাত্রী। আবর্তন আই বচন। কোনো কোনো ছাত্রী হয় এমন যারা কন্যাশ্রীর আবেদন করতে পারে। 2 নম্বর, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। এর বাচনিক রূপ হবে ও বচন। কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী। ও বচনের আবর্তন সম্ভব নয়। 3 নম্বর, দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে। এর বাচনিক রূপ হবে আই বচন। কোনো কোনো দার্শনিক হয় বিজ্ঞানী। আবর্তন আই বচন। কোনো কোনো বিজ্ঞানী হয় দার্শনিক। 4 নম্বর, কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। এর বাচনিক রূপ হবে এ বচন। সকল মা হয় এমন ব্যক্তি যিনি সন্তানকে ভালোবাসেন। আবর্তন আই বচন। কোনো কোনো ব্যক্তি যিনি সন্তানকে ভালোবাসেন হয় মা। প্রশ্ন 3 নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের বৈধতা বিচার করো এবং মূর্তি ও সংস্থান উল্লেখ করো। 1 নম্বর, কেবলমাত্র সত্যবাদীরা সৎ এবং তারা সদ্দেহ, সুতরাং সকল সদ্দেহ ব্যক্তি সৎ। উক্ত যুক্তিটির যৌক্তিক আকার হবে এই রকম সিদ্ধান্ত: সকল সদ্দেহ ব্যক্তি হয় সৎ। অপ্রধান যুক্তিবাক্য এ বচন: সকল সত্যবাদী ব্যক্তি হয় সদ্দেহ। প্রধান যুক্তিবাক্য এ বচন: সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। উক্ত যুক্তিটির হেতুপদ এখানে সত্যবাদী প্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসাবে থাকায় এটি চতুর্থ সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার: উক্ত উদাহরণে পক্ষপদ সদ্দেহ ব্যক্তি অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় হিসাবে বাপ্য হয়নি, কিন্তু সাধ্যপদটি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্যপদ হিসাবে বাপ্য হয়েছে। অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদ
বাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে বাপ্য হওয়ায় ন্যায়ের ব্যাপ্যতার নিয়মকে লঙ্ঘন করেছে, ফলস্বরূপ যুক্তিটি অবৈধ হয়েছে এবং এখানে অবৈধ পক্ষদোষে দুষ্ট হয়েছে। কাজেই আমরা বলতে পারি এর সংস্থান চতুর্থ মূর্তি ট্রিপল এ, যুক্তিটি অবৈধ যুক্তি এবং দোষের নাম অবৈধ পক্ষদোষ। 2 নম্বর, কোনো কবি অমর নয়। যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়, উক্ত যুক্তিতে তর্কবিদ্যার সম্মত রূপ হবে এইরকম সিদ্ধান্ত: কোনো কবি নয় অমর। অপ্রধান যুক্তিবাক্য এই বচন, সকল কবি হয় মানুষ। প্রধান যুক্তিবাক্য ই বচন, কোনো মানুষ নয় অমর। উক্ত যুক্তিটির হেতুপদ এখানে মানুষ প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ হিসাবে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় পদ হিসাবে থাকায় এটি প্রথম সংস্থানের অন্তর্গত। বৈধতা বিচার: উক্ত যুক্তিটি বৈধ, কেননা এখানে ন্যায় অনুমানের বৈধতার সব নিয়মকে যথাযথভাবে মেনেই সিদ্ধান্ত গঠন করা হয়েছে। কাজেই যুক্তিটি প্রথম সংস্থানের শুদ্ধ যুক্তি। মূর্তির নাম হল শিলারায়ণ, কাজেই বলতে পারি এর সংস্থান হচ্ছে প্রথম, মূর্তির নাম শিলারায়ণ। যুক্তিটি বৈধ যুক্তি এবং এখানে কোনো দোষ ঘটে নেই। প্রশ্ন 3 ই, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে উল্লেখ করো। 1 নম্বর, বানররাও মানুষের মতো প্রাণী, সুতরাং বানরদেরও বুদ্ধি আছে। এই যুক্তিতে মন্দ উপমা যুক্তির দোষ ঘটেছে। 2 নম্বর, রাতের পর দিন আসে, সুতরাং রাতই হলো দিনের কারণ। এখানে সহকার্যের একটিকে অন্যদের কারণ মনে করার দোষ ঘটেছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও, নচেত স্কিপ করে যাও।